আমার বাপের ভিটে ছেড়ে আসতে এতটা কষ্ট পাইনি, স্বামীর ভিটে ছেড়ে যেতে কষ্ট পাচ্ছে। স্বামী আমায় তাড়াচ্ছে না, আমার স্বামী কোনো মতে কিছু বলছে না, আমি আমার শখে বাড়ি যাচ্ছি। প্লিজ তোমরা এই নাটকটা একটু দেখো, তারপরে আমি সিরিয়াস আলোচনাতে আসছি, আমার সিরিয়াস কিছু বলার আছে। মাম্পি তোর বাবাকে দেখি, বিস্কুট কত দুঃখে যে ও বুঝতে পারছে না এই বাড়িতে কি হচ্ছে আর কি হতে চলেছে। যাই হোক, যাওয়ার আগে কিছু কোটো কার্ড আমি গুছিয়ে নিয়েছি, তোমরা বলো আমি ভালো সাংসারিক না। দেখো এইগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে কিনেছিলাম আমি আর মাম্পি চয়েস করে। বড় কোটগুলো ব্যবহার করেছি, ছোটগুলো করিনি, হয়তো আমার কপালে লেখা ছিল ছোটগুলো যেহেতু আমি একা থাকবো আমার কোটগুলো আমি নিয়ে যাবো। মাম্পি বাধা দিস না প্লিজ, এই কোটো কাটা আমি নিতে দিচ্ছি না বাধা। আর এই যে টিফিন বক্স, মানে এই বাড়ি থেকে কিছু খাওয়ার যদি বানাই নিয়ে যাব, ওই বাড়ি থেকে কিছু খাওয়ার যদি আমি বানাই দিয়ে যাব, আমার কোটোগুলো আমাকে নিতে দে। আমার বিস্কুটের জন্য এই কড়াইটা কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম না, বিগ বাজার নাকি স্মার্ট মার্কেট? না স্মার্ট থেকে কিনেছিলাম বিস্কুটের মাংস। এই দেখো বিস্কুটের মাংস, দেখো দেখো এই দেখো বিস্কুটের মাংস করা, এই দেখো মাংস দিয়ে রুটি টেকিয়ে রেখেছি, খাইনি আঙ্গুলে চলে গেছে। আমি তো শুকনো রুটিও দিই না, মাংস চুবিয়ে মাংস দিয়ে দিচ্ছি, মুখ ভেঙে চলে গেল। আমি তোমরা বাবা আমি সাংসারিক না, আমি দুটো বাচ্চা মানুষ করেছি, এখন এরাই আমার কথা শোনাচ্ছে, আসতেছে আমার চোখে, এই চোখে ছেড়ে পুতুলগুলো সব মাম্পির কুচুকে বলে। এই দেখো এই যে এইগুলো মাম্পি কিনেছিল গ্যাংটক থেকে, মনে আছে তোর? তখন তুই কত ছোট ছিলিস, আমি তোদেরকে রেখে, আমি তো ভালো মা হতে পারিনি, ভালো বউ হতে পারিনি, আমি ভালো করতে পারিনি। তোমরা ইউটিউবের লোকরা বলেছ আমাকে, তোমরা ছিঁড়ে খাচ্ছ, আমার ঠ্যাং ধরে কোমর ধরে মাথা ধরে আমাকে মাটিতে মিশিয়ে দিতে চাচ্ছ। আমার ক্যামেরাতে উঠছে নাকি দেখ, ওটা দিকে তাকিয়ে থাকলে আমি ঠিকঠাক উঠছি নাকি দেখ, দেখবি না? আমার বাড়ি আমার তারা একটা বাড়ি নিয়ে এসে বিস্কুট খেয়ে আসছে। এগুলো ছাড়া আমি যাবো না মাম্পি, প্লিজ এগুলো আমায় নিতে দিস না আমাকে নিতে। না কিনে নেবা, আমার মাথার বালিশ আমার খুব বলে, আমার বাপিও তোর আমার বিয়ের সময় আমার বাবাও দুটো মাথার বালিশ কোল বালিশ দিয়েছিল তোর বাবাকে। সে তো 30 বছর আগে চলে গেছে। আমার 30 বছরের সংসার, আমি এই বাড়িটা 2000 সালে বন্যার পরে গৃহপ্রবেশ করেছি, এই বাড়িতে ঢুকে মাফিয়া করছে, আমার ভিডিও করতে গিয়ে মাফিয়া হয়তো আমি এই বাড়িতে ঢুকেছি 2000 সালের বন্যার পরে। আমার অগ্রাণ মাসে গৃহপ্রবেশ হয়েছে, পৌষ মাসে অর্ক আমার পেটে এসেছে, আমার এই বাড়িতে আমার ছেলের জন্ম। আমি 2025টা বছর এই বাড়িতে থেকে গেলাম, তবুও আমি এদের হতে পারলাম না। আমি এগুলো নিয়ে যাব, আমি এগুলো সব গুছিয়ে রাখবো, আমি কিচ্ছু ছাড়বো না, আমার জিনিস যেগুলো এই বাড়িতে দরকার পড়বে আমি নিয়ে যাব, এদের কাছে এমনি চাইলে হবে না। বিস্কুট আমি একটু তোর যাওয়ার আগে বাবার বিস্কুট না না বলবি না,
সবকিছু তো তোর বাবার মতো শিখেছিস নাকি? না, জীবনে সাপোর্ট পাইনি বন্ধুরা, আমি জীবনে সাপোর্ট পাইনি। এইবার আমি শুধু লড়াই করে গেছি। আমি এবারই বন্ধু সাজিয়েছি আমার বাড়ি, আমার মায়ার বাড়ি, আমার মায়ার বাগান, আমার সিঁড়ি। এই সিঁড়িটা এই ইট দেওয়া কেন জানো বন্ধুরা? আমি দেখাচ্ছি। এইখানটায় এই যখন এই সিঁড়িটা তখন অর্ক হামাগুড়ি দেওয়া শিখেছে। আমার অর্ক তখন হামাগুড়ি দিয়ে মানে ধরে ধরে দাঁড়াতে শিখেছে। এবার শুভ বলছে আমার ছেলে পড়ে যাবে, আমি বলছি আমি গ্রিল লাগাবো। শুভ বলছে আমার পয়সা নেই পিঙ্কি, আমার ছেলে যদি পড়ে যায় তোমাকে শেষ করে দেবো, তুমি আগে সিঁড়ি কাটো। গ্রিল লাগানো আমার সিঁড়ি, আমার সিঁড়ি। ওটা বন্ধ করো, আমার সিঁড়ি, আমার ওটা বন্ধ। আমার টাইম লাগানো ও ও ওকে ওকে ওকে। আমার টাইম লাগানো ঘর, এই ঘর আমি চন্দনাকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাই। দেখা দেখা তোমাকে দেখা 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 না রে দেখো আমি কেমন চকচকে করে রাখি। সবসময় আমি বাড়ি ছেড়ে কি করে যাব? আমি আমি মাম্পি তোর বাবাকে দেখি বিস্কুট ভয় পাচ্ছে। কি হচ্ছে? আরো আছে, আরো আছে। এই টেবিলটা আমার কত শখের টেবিল জানো? এই দেখো, এ দেখো কাঁচ কাঁচ। এই শুভ এরম ফ্রেম করেছে, তখন মাম্পি অল্প ছোট। আমার ইচ্ছে ছিল মাঝখানে কাঠের ইয়ে থাকবে চারিদিকে। শুভ সব সময় ছেলে মেয়ে করে গেছে, বলছে আমার ছেলে মেয়ের পায়ে পড়ে গেলে কাঁচ কেটে যাবেন। আমার ছেলে মেয়ের জন্য এরকম করেছে। এ দেখো যাতে ব্যারিকেড দিয়ে দিয়েছে, ওদের যাতে কোনো ক্ষতি না হয়। সারাদিন দেখো লিখে গেছে, দেখো দেখো মা বর্ডার দিয়েছে। ব্যারিকেড। দেখো ঘর এঁকেছে আমার অর্ক, এটা আমার অর্ক ঘর বাড়ি সিঁড়ি সব এর ভেতরে এঁকে ফেলতো পেন্সিল দিয়ে কুচিয়ে। ও মা কি অত্যাচার করেছে এরা, কি অত্যাচার করেছে। এই দেখো আমার কি সুন্দর। ও আমার এই যে চেয়ার, এই চেয়ারগুলো তোমরা বসবা আর দুলবা। এ দেখো অর্ক বসেছে আর দোল খেতে খেতে এই জয়েন্টগুলোকে নড়িয়ে দিচ্ছে আমাকে মাঝে মাঝে দিতে। কি করতে দিতে হয় আমার সংসার। এই আয়নাটা অর্ক লম্বা বলে এত উঁচুতে লাগানো, আমি দেখতেই পাই না, আমি এইরকম থাকি অর্কর জন্য। অর্ক লম্বা যাতে অর্ক দেখতে পাই নিজেকে। অর্ক আমি চলে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। তোদের বুকে সবার ইউটিউবের সবার বুক ঠান্ডা হোক, আমি সবার বুক ঠান্ডা করে বেরিয়ে যাচ্ছি। আমি যে কষ্ট পাচ্ছি ঠাকুর যেন না করে কারুরে কষ্ট হোক। তোমরা কেউ তোমাদের সংসার ছেড়ে বেরিও না, যাই হোক ঝাঁটা খাও, লাথি খাও, জুতো খাও, স্বামীর সংসার ছেড়ে কোনোদিন বেরিও না। আমি 30 বছর সংসার করে এই পর্দাগুলো আমি আর শুভ পছন্দ করে লাগিয়েছি। আমাদের কোথায় থেকে এখানে একটা কৌটো পড়ে আছে, এরকম কৌটো যাবে কত কি। এটা আমার স্বামীর বিছানা, আমার স্বামীর বিছানা। আমার বাবা স্বামীর বিছানা তো যেভাবে জাম্প করলে 2 টুকরা হয়ে যাবে। আমার স্বামীর এসি দেখা, আমার স্বামীর এসি। আমি যাওয়ার আগে আমার স্বামীর বিছানাটা, এটা আমার স্বামীর জুতো, এটা এরকম থাকবে। বিছানাটা আমি ঝেড়ে রেখে যাবো। আমার বিছানা ঝাড়াই আছে অলরেডি। আবারও ঝাড়বো। তোর কি রে, তোর কি? আমি আমার স্বামীর বিছানা, এটা আমার বাবার দেওয়া আলমারি, এটা তোকে দিয়ে যাচ্ছি মাম্পি। তুমি নিয়ে যেতে পারবে না বলেই দিয়ে যাচ্ছ, খুব স্বাভাবিক বিষয়। দাদু স্মৃতি মাথায় তুলে রাখবি।
এটা বিয়েতে দিয়েছে আমার বাবা আলমারি। তুমি পুরো হাতও পৌঁছাচ্ছে না তো। যাওয়ার বেলা গানও করতে কোনো পারছে না। বাধা দেব না, জয় করে ফিরবো আমি, দেখো শেষ ঠিকানা। যাবার বেলা একটা ছবি তোল, সাইডে দেখ একটা ছবি তোলার জায়গা আছে। একটা জায়গায় দাঁড়া। এতক্ষণ যদি ছবি তুলতে লাগে। তোলা হয়ে গেছে। আমার স্বামীর বিছানা, এটা আমার স্বামীর কেথা, এই দুটো হচ্ছে আমার স্বামীর বালিশ। এটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামীর কোনো দোষ নেই, আমার দোষ, আমার দোষ, আমি সংসার চাচ্ছি। মাম্পি, মাম্পি, মামা মাম্পি, মাম্পি, আমি চলে যাচ্ছি। মাম্পি, মাম্পি, বিস্কুটকে দেখা, বিস্কুট কথা আতঙ্কে হচ্ছে। বিস্কুট পুরো মজা নিচ্ছে। আমি চলে যাচ্ছি মাম্পি, মাম্পি, আমার মাম্পি, তুই ভাইকে দেখিস, সরবেকেও দেখিস, আমার বুড়ো বরটাকেও দেখিস। তাড়াতাড়ি গেটের বাইরে চলে যাবো। ওগুলো কৌটোগুলো নাও। সত্যি নাটকটা শেষ করতে দিবি তো গেটের বাইরে গিয়ে? ও আচ্ছা। বিস্কুট চলে আসছে, বিস্কুটকে দেখা। কি মজা পাচ্ছে বিস্কুট। আমাকে বের করে দিয়ে তুই গেটটা দিয়ে দিস। ইয়া, এইরকম ঝাটকা মারে। আমার বিস্কুট টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, হলুদ নাইটিটা পরে 3 দিনের বাসি নাই, মানে ওর 2 দিনের বাসি নাইটি। ও তো মনে হয় এটা গেল রবিবার দিনকে, তার আগের দিন সেই কালো একটা গেঞ্জি পরে তারপরের দিন থেকে যাত্রাপালা শুরু হয়েছে। ওই এক হলুদ নাইটি পরে ও 3খানা কান্নার ভিডিও করেছে। একটা হচ্ছে ইয়ে চ্যানেলে, কন্ট্রোভার্সি চ্যানেলে, আর 2টো ওর ব্লগিং চ্যানেলে। ওই এক হলুদ নাইটি পরে কেঁদে কেঁদে কেঁদে, মানে ও সেই দিনের মোটামুটি ক্যামেরা আর অফ করেনি, যত কান্না ক্যামেরা অন করেই কেঁদে ফেলেছে। ওর নাইটি বলছে, আমরা বলছি না, কারণ সেদিন কন্ট্রোভার্সি ভিডিওর পর তারপরে কালকে যে ব্লগ ভিডিও এসেছে সেটাতেও ওটা পড়ে, আজকের ভিডিওতেও ওটা পড়ে। আমি ওই হলুদ নাইটি পরেই তোমাদের কাছে বাধ্য হলাম আসতে। দেখো, অবশ্যই এটা নাটক, একটা নাটক, নাটকটাকে নাটকের মতনই নাও, সিরিয়াসভাবে কিছু নিও না। জাস্ট ফর তোমাদেরকে এন্টারটেনের জন্য আমি এই নাটকটা করলাম। আর একটা কথা, কখনোই যতই যাই হোক শ্বশুরবাড়ি ছেড়ে, স্বামীর সংসার ছেড়ে বাইরে বেরিও না। সেই সব মেয়ে ছেলেদেরকে সত্যি নষ্টা বলে। কালকে এই দীপ্তির কথাটা দীপ্তির থেকেও বড় ব্যাপার, আমাকে আমার মাও ছোটোবেলায় এই কথাটাই বলতো, ঝনকাট, ঝনকাট মানে এখন তো আর ঝনকাট হয় না বাড়িতে, কিন্তু একটা সময় ঝনকাট ছিল সবার বাড়িতে, যেখানটায় জল দেওয়া হতো প্রত্যেক বৃহস্পতিবার করে, ধরা দিয়ে দিয়ে কী সুন্দর আলপনা দেওয়া হতো। দেখবে পুরোনো দিনের বাড়িগুলোয় প্রত্যেকটা ঘরের গেটের সামনে সামনে একটা করে ঝনকাট বসানো আছে। তো এই ঝনকাট যাদের, মানে বলে না মেয়ে মানুষ ঝনকাটের বাইরে অতিক্রম করতে নেই, তাহলে সেই মেয়ে মানুষ আর মেয়ে মানুষ থাকে না। ও তো নষ্টা বলেছে, আর বাংলা ভাষায় তো আরও নোংরা হয়, ড্যাশ হয়ে যায়, কারণ তাদের তো আর কোনো লাজ শরম বাধ্যবাধকতা দায়িত্ব কোনো কিছুই থাকে না, কিচ্ছু থাকে না তাদের ভেতরে, শরম হায়া সব কিছু নষ্ট হয়ে যায়। সব কিছু নষ্ট হয়ে যায়, তাদের তো কোনো ভয় নেই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, তাই লজ্জা ঘৃণা ভয় সবই তো চলে যাচ্ছে। দেখো যেভাবে ও ক্যামেরা অন করে যা করছে, এতে না আছে ওর লজ্জা, না আছে শরম, না আছে ওর কোনো ভয় ডর, কিচ্ছু নেই। তো ও সব কিছুকে জয় করে নিয়েছে, তার জন্যেই ও বিজয়ী ভাবু। হ্যাঁ একদম, ও যা করছে সেখানটায় মানুষ যেভাবে ওকে দেখছে, ও তো জয় করছেই, তাই না? পরাজয় আর হচ্ছে না। তবে হ্যাঁ, একটা টাইম কিন্তু মন্দিরা বা টেপির যেই কামাল করতে পেরেছে সেই ধারে কাছে যায়নি, সে ধারে কাছে যেতে পারছে না। টেপির আজকে দুরবস্থা দেখো, 1.7K 1 ঘন্টায়। আর এই বর বেচুনি, যে বরকে বিক্রি করে, যে শ্বশুরবাড়িকে বিক্রি করে, যে শ্বশুরবাড়ির বদনাম করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে,
আজকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, না শ্বশুর আছে, না শাশুড়ি আছে, না স্বামী আছে, ওই ওই হচ্ছে আর্টিস্ট, ওই হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ওই হচ্ছে ক্যামেরাম্যান, ওই হচ্ছে লাইটম্যান, ওই হচ্ছে অভিনেত্রী, সব কটা রোল ওই প্লে করছে। না আমরা স্বামীকে দেখতে পাচ্ছি, এখানে তো টেপির ক্ষেত্রে টেপির স্বামীকে দেখেছি, এখানে মন্দিরার ক্ষেত্রে মন্দিরার স্বামীকে দেখেছি, মন্দিরার বাবাকে দেখেছি, মন্দিরার মাকে দেখেছি, মন্দিরার শ্বশুর শাশুড়িকেও দেখেছি। ও শ্বশুর শাশুড়ি অবধি এই ব্যাপারগুলো ভীষণভাবে অবজেকশন জানাচ্ছিল। মন্দিরার ননদ অবধি খবর চলে গেছিলো, ননদের ভিডিওতে গিয়েও মানুষ যা নয় তাই বলে আসছিল বা ইয়ে করছিল। তাই বলছি, তারপরে ওখানে একটা যে প্রেমিক ছিল সেই প্রেমিককে দেখতে পাচ্ছিলাম, প্রেমিকের আবার মাও অবধি চলে এসেছিল। ওই নাটকটা একদম সেরা নাটক ছিল। এখানেও টেপির ক্ষেত্রেও টেপির একটা প্রেমিককে দেখতে পাচ্ছিলাম, ফোকলা, এবং টেপির মা বাবাকে দেখতে পাচ্ছিলাম। এদিকে টেপির হাজব্যান্ডের মা বাবা, টেপির হাজব্যান্ডকে, মানে এইদিকেও দু তরফের। কিন্তু এইখানটায় দেখো ওর পাওয়ারটা দেখো, ওর ক্ষমতাটা দেখো। ও অনলি ওয়ান একটা মহিলা, ওই হচ্ছে শ্বশুরবাড়ির নামে নিন্দাকর্তা, ওই ওর শ্বশুরবাড়ির নামে সুনামকর্তা, ও ওর বরের নামে নিন্দাকর্তা, ও ওর বরের সুনামকর্তা, ও হচ্ছে লাইটম্যান, মানে লাইট কতটা কোন জায়গায় দাঁড়ালে মুখে ফোকাস করবে লাইটটা, ও হচ্ছে ক্রিয়েটার, ও হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ওই হচ্ছে ডাইরেক্টর, ওই হচ্ছে প্রডিউসার। সব কটা প্রডিউসার মানে যারা টাকা ইনভেস্ট করে প্রডিউস করছে, মানে ওই সমস্তটা এক হাতেও হ্যান্ডেল করে যাচ্ছে। বুঝতে পারছো তো কত বড় নাটকটা চলছে, একদম আলবাদ বলবো নাটক। এই পুরো কান্নাগুলো নাটক করে অবশ্যই টেপির থেকে অনেক বেশি ভিউজ ও রোজগার করতে পারছে। ঘন্টায় টেপির 1 ঘন্টায় 1.7K, আর বহিনের 30 মিনিটে প্রায় 3-4K। বুঝতে পারছো? অবশ্যই ভিউজের জন্যই আমার বোন কাঁদছে। আমার বহিন তো আর এমনি কাঁদছে না, বহিন বাড়িটা ছেড়েছে ভিউজের জন্যে, কান্নাকাটি করছে ভিউজের জন্যে। এই যত কাঁদবি, যত দিন ধরে, শোন তুই কান্না কিন্তু থামাস না, যত দিন ধরে কাঁদবি, যতক্ষণ ধরে কাঁদবি, ততক্ষণ ধরে এই জমজমাট নাটকটা চলতে থাকবে এবং নাটকটা জমতে থাকবে। আর নাটকই মানুষ পছন্দ করছে বলেই তো নাটকটা চলছে। হ্যাঁ, নাহলে কেঁদে এই যে প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা ক্রিয়েটার্সকে ভিডিও করে বোঝাতে হলো, হ্যাঁ রে তুই বাড়ি ছেড়ে বেরোচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না, হ্যাঁ রে তুই বাড়ি ছেড়ে বেরোচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না। ওর কষ্টটাকে আমরা টেনে আনালাম, তারপর আনানোর পর ও যে কেঁদে ও দেখলো ভিউজও বেশি পাচ্ছি, চালিয়ে যা। নাটক যত করবি তত মানুষ পছন্দ করবে। হ্যাঁ, ক্যামেরা অন করে কাঁদলেই যে তুই কষ্ট পাচ্ছিস, আর ক্যামেরা অন করে না কাঁদলে তুই কষ্ট পাচ্ছিস না তা নয়। তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই যেভাবে জিনিসপত্রগুলো গোছাচ্ছিস আর যেভাবে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্যে মানে ব্যস্ত হয়ে রয়েছিস। টোটোওয়ালা তোকে ফোন করছিল কখন যাবে, তারপরে তুই টোটোওয়ালাকে ফোন করছিস কখন আসবে। এটাই কতটা উৎফুল্লর সাথে একটা শ্বশুরবাড়ি ছেড়ে, মানে তোর বুক ফাটা, বুক ফেটে যাচ্ছে তোর শ্বশুরবাড়ি ছাড়তে। সে শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে ওঠার পর জিনিস গুছিয়েও ফেললি, সব গুছিয়েও ফেললি, আবার ঘরদোর মুছেও ফেললি। আসে এত এনার্জি না, সত্যি গো খুব বুক ফেটে যাচ্ছে। যাওয়ার আগে সোফাটাও গুছিয়েছে। তো এটা কি বলবো আমরা, নাটক অবশ্যই। এই কেঁদে কেটে ছেড়ে বেরিয়ে যাচ্ছ, সেই ফিলটা আমাদেরকে বোঝাতে হবে না, আমরা দেখলে বুঝবো। যে তোমাকে আমাদেরকে বারবার বলে দিতে হবে না যে আমি সত্যি কতটা অত্যাচারিত হয়ে আজকে বেরিয়ে যাচ্ছি। অনেকে আছে চুপ করে থেকেও বেরিয়ে যায়, সেটাও মানুষ বুঝতে পারে। আজকে ওকে নিয়ে সবাই নাটক করছে, ওটা আমাকে বললো যে আমাকে নিয়ে তো এখন কেউ তো হাসির নাটক ঠাট্টাও শুরু করছে, তুইও তো করেছিলি। MSL এর ননদ বৌদির ঝগড়াটা ওরাও নাটকই করেছে না, ওদেরটা আমরা কখনোই সিরিয়াস ধরিনি। তো ওই নাটকটাকেও তো তোরা স্বামী স্ত্রী দুজনা যৌথ মিলে নাটক করেছিস। তোর স্বামী তোকে ভিডিওয় সাহায্য করে না বা ইয়ে করা, বাধ্য হয়ে করতে হয়। দেখ আমি পারবো আমার স্বামীকে বাধ্য করে যেগুলো ওর বলতে ইচ্ছা করবে না তেমন কিছু করাতে? না, পারবো না। আমি যদি কোনো নাচ মাম্পিকে যদি সিলেক্টও করে দিই, সেটা নাচ যদি ওর পছন্দ না হয়, ওই গান যদি ওর চয়েস না হয়, ওই নাচও করবেই না। আমি পারবো আমার বরের হাত নিয়ে এসে বেড কভারের নিচে, তোমার হাত কোথায় বলো, তোমার হাতটা কোথায়, তোমার আরেকটা হাত কোথায় দেখাতে? আবার তুই বলছিস, ওই যে বললাম মানে ডাইরেক্ট স্ক্রিপ্ট রাইটারও তুই, অভিনেত্রীও তুই, বরকে ভালোও সাজিয়েছিস তুই, বরকে মন্দও সাজাচ্ছিস তুই। এখন বললি এই কোলবালিশগুলো আগে বানানো হয়েছিল,
তখন বানানো হয়েছিল একটা আলাদা মতলবে, এখন এটা কাজে লাগানো হচ্ছে আলাদা মতলবে। তখন বানানো হচ্ছিল আলাদা মতলব, মানে দুজনের মাঝে কোলবালিশ থাকবে। তাহলে তোর বরের হাত কই, সেই বরের হাত বেড কভারের তলা দিয়ে তোর কোথায় আছে সেটা দেখানোর জন্য হাত নাড়িয়ে, এগুলো কি ছিল? কি ছিল বল? ওগুলো কী ছিল? নাটক ছিল। তারপরে ভিউয়ার্সদেরকে তুই নাটক ওই আই ওয়াশ করছিলি, বোকা বানাচ্ছিলি যে দেখো ওয়াইটিতে আমি বাচ্চা না দিতে পারলেও আমার স্বামীর কাছে আমি সেরা ওয়াইফ দেখাচ্ছিলি, মিথ্যে বলছিলি। তো তখন মিথ্যে বলছিলি, এটা সত্যি হয় কী করে? আর এটা তো আমরা বুঝতে পারছি, হাড়ে হাড়ে প্রত্যেকটা মর্যায় মর্যায় নাটক চলছে, অবশ্যই নাটক চলছে। আহারে কোন বউ আছে রে ভাই? বেরিয়ে যাওয়ার আগে তুই ওই তোর প্যাকিং করা ওই কৌটো কাওটা মিনিমাম 4 বার দেখিয়েছিস তোর ক্যামেরায়, 4 বার। একবার গোছানোর আগে দেখিয়েছিস, একবার গোছানোর পর এই সাইডে রেখেতে দেখিয়েছিস, আবার রান্নাঘর থেকে ইয়ে করে আসার পর আবারও তো চুবড়ি মুবড়ি ওই সেলফের ভেতর থেকে যেই বের করেছিস কৌটোর যেগুলো কিনেছিলি মিশো থেকে সেট, ওই সেটগুলো ব্যবহার করতো কণিকারা, সেম সেট। আজকে না, আমি বলছি প্রায় 4 বছর আগে, তখন কিন্তু ওরা অনলাইনেও এই সব একদম সেম এইসব কৌটো। আর আমরা তো ওইসব কৌটো দেখলাম, বাবা এত সুন্দর সুন্দর কৌটো, একদিকে দেখায় ঘরের টিনের চাল, আর এই কৌটো কাওটাগুলো কি সুন্দর। দেখো আমরা মহিলা, আমার রান্নাঘরের দিকেই চোখ থাকবে, আমার অল টাইম প্রত্যেকটা মানুষের রান্নাঘরের দিকে চোখ। আমি যদি কারোর বাড়িতে যাই না, ধরো তার সাথে কথা বলছি, আমার কিন্তু চোখ থাকবে ওর কড়াই আর খুন্তিতে। মানে আমি কি রান্না হচ্ছে ওতে চোখ থাকবে না, মানে কড়াইটার খুন্তিটা কীভাবে নাড়ছে, এবং খুন্তিটা নাড়তে গিয়ে কড়াই থেকে, মানে কড়াইয়ের ভেতরে খুন্তি নাড়ারও একটা কায়দা আছে। গ্যাসটা বাড়ালো কি না, গ্যাসটা কমিয়ে দিল কি না, তরকারিটার সবকটা জিনিস মেটেরিয়ালস ঠিক দিয়েছি কি না, আমি কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমার চোখ ব্রেন কন্টিনিউ তার কড়াইয়ে থাকবে, সে প্রত্যেকটা মশলা ঠিক দিয়েছে কি না, সে লবণ দিয়েছে কি না, এবং কড়াইটাকে সে ঠিক করে নাড়ছে কি না। ওই যে অনেকে আছে না ছেঁড়া বেড়া করে কড়াই নাড়ে, সেই কড়াইয়ের চারিদিক থেকে তরকারি মরকারি উঠছে আপছে পরে, কেমন আমার এগুলো খুব বিধিগিচ্ছিরি লাগে। এবং গ্যাসের চারিপাশটা, তারপরে সে মানে খুন্তিটা ঠিক জায়গায় রাখলো কি না, গ্যাসটা কমালো কি না, তরকারিটা ডাকলো কি না, এইসবের দিকে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলে যাব, কিন্তু আমার ব্রেন আর চোখ কিন্তু ওই দিকে থাকবে। এটা আমার স্বভাব, নেচার। তা আমি ওর ব্লগিংয়ের মধ্যে দেখলে বেশিরভাগটা ওই রান্নাঘরটাই দেখতাম, ওর রান্নাঘর কৌটো কাওটাগুলো ওরা প্রতিদিন ন্যাকড়া দিয়ে মুছতো, আর হচ্ছে ওই রান্নাঘরের ভিডিও সময়টুকুই দেখতাম, যখন ওর বরকে থালায় নিয়ে ওই মেটে স্টমাক নিয়ে খাওয়াতে বসতো, আমি আর ওর কণিকার ভিডিও দেখতাম। ওই রান্নাঘর সময়টুকু আমি মন দিয়ে দেখতাম, কারণ আমি পছন্দ করি। আমি ইদানিংয়ে রান্না ছেড়েছি, কিন্তু একটা টাইম আমি রান্নাঘরেই আমার সময়টা বেশি দিয়েছি। সেই সব তখনকার সময়কার কৌটো ও কিনেছে, যাই হোক মিশো থেকে কিনে, তার মানে তখন থেকেই ওর নজরে ছিল কণিকারদের রান্নাঘরের কৌটো কাওটাগুলো। তাই ওই সেম কৌটো কিনেছে, কেনার পর দেখলাম ছোটোগুলো ব্যবহার করেছে, বড়গুলো না। আরে 2000 টাকা দিত ওর বর ওকে মাসের খরচে, তার ভেতরে 1500 টাকায় চালাতো, খাওয়াতিস তো। ওই জন্যে বললাম না, এইটুকু বাটিতে এইটুকু বাটির ভেতরে তোদের আবার এই খেপ 2 খেপের তরকারি থাকতো। আমাকে সুব্রত মজুমদার এভরিডে 500 টাকা করে দিত, মাসে 15,000 টাকা। তখন আমি রোজগার করতাম না বা কোনো কিছু না, প্রতিদিন 500 টাকা করে সুব্রত মজুমদার দিত। হ্যাঁ, তার ভেতরে অবশ্যই কাজের মেয়ের মাইনা আছে, তোমার হচ্ছে গ্যাসের টাকাটা মনে হয় ও দিত, ওর ভেতরে বাচ্চাদের টিউশনের মাইনা আছে, মানে বাচ্চাদের টিউশন ফি, কাজের মাসির মাইনা, তারপরে হচ্ছে আমাদের সমস্ত বাজার, অবশ্যই সমস্ত বাজার, কাঁচা বাজার, মুদিখানা বাজারটা মনে হয় না আমি ওর ভেতরে করতাম, চালটাও আলাদা আনতো, আর মুদিখানা টুদিখানা এমার্জেন্সি লাগলে আমি করতাম। আমার এভরিডে ছিল, সুব্রত আমায় বলতো 200 টাকার মধ্যে মাসের মানে বাজার করবে, মানে তোমার কাঁচা বাজার, এটা এভরিডে 200 টাকা হয়। আমার মতো মহিলা বাজারে গেলে কখনো না। আমি তো একটা মাছই কিনে ফেলতাম বোধহয়, আমি যখন বাজারে যেতাম 2-2.5 হাজার টাকা শুধু মাছ নিয়ে চলে আসতাম, আমার ফ্রিজ ঠাসা থাকতো শুধু মাছে। আমি মানে আমার সবজি আলা থেকে শুরু করে, আমার মাছ আলা থেকে শুরু করে সব জানে, এই বৌদিটা এসেছে মানে খুব ভালো ভালো জিনিস নিয়ে যাবে। আর সবজিও সেরা সেরা সবজি সমস্ত, আমার কোনো বার্গেনিং না, কোনো কিছু না, একদম ভালো ফ্রেশ। তুমি পয়সা নিলে 2 টাকা বেশি নাও, কিন্তু ফ্রেশ মাল, সব ফ্রেশ। আমি একদম রিক্সা করে যাব বা টোটো পরে এসেছে, একটা টাইম তো রিক্সা ছিল, আমি রিক্সাতেও প্রচুর চড়েছি, রিক্সায় যাব। আর আমার তো একটা শম্ভু ভাই বলেছিল, আমার পুরনো ভিডিওই, ও এখন আসে না প্রায় 2 বছর ধরে, পুরনো ভিডিও দেখলে দেখতে পাবে, শম্ভু রিক্সা চালাতো, তখন রিক্সা নিয়ে আসতো, ওর রিক্সায় বসতাম, বাজার হাট করে ওর হাতে ধরিয়ে দিতাম, ও নিয়ে চলে আসতো। ফ্রিজের 4-5 রকমের মাছ সবসময় ঠাসা,
এবং সব সুন্দর সুন্দর দামি মানে মাছ, কারণ শুভ মাছ খায় না, শুভর জন্য কাতলা কাটা, বাটা আর চুনো মাছ এটা এনে রাখতাম। বাটা মাছ আর চুনো মাছ শুভ ভাজা খায়, আর কাতলা মাছ বলো ওই কাতলা মাছের ঝোলটা, আর বাদ বাকি মাংস। আর আমরা ভ্যারাইটিস, হ্যাঁ ভোলা, ভোলা মাছ, রিঠে মাছ, তারপরে ইলিশ মাছ, তোমার ওই চিতল মাছ, এইসব মানে তোড়া মাছ, যেগুলো তোড়া মাছ, বড় ট্যাংরা মাছ শুভ খায়। এরকম ধরনের ভ্যারাইটিস রকমের মাছ, অনেক রকমের। তারপরে যে বান মাছও পাওয়া যায়, সেই মোটা মোটা তোড়া মাছের মতো দেখতে, সেই সব মাছগুলো বেশ সুন্দর। আমি অনেক রকম মাছ এনে ফ্রিজে রাখতাম, দারুণ দারুণ মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, ফ্রিজ সবসময় ঠাসা থাকতো। তো এইটা ছিল আমার বাজার। আমি তো আমার ছেলে মেয়ে খাবে, আমি খাবো, আমার ছেলে মেয়ে আমার খাওয়া থেকে আমার ছেলে মেয়ে, ওরা যদি বাড়িতে ভ্যারাইটিস রকমের না পায় বা ভালো ভালো খাবার না পায়, তাহলে বাইরের খাবারটা খাওয়ার দিকে বেশি মন যাবে। আর ওর কত ভীষণ মুরগির মাংস খেতে ভালোবাসতো, মুরগি বা খাসি, যাই হোক মাংস হলে ওর খুব প্রিয়। ও বাপ বেটা মাংস প্রিয় ছিল, কিন্তু আমি তবুও ওদের মাংসর থেকে বেশি ছেলে মেয়েকে মাছ খাওয়াতাম। কারণ সুব্রত এত মাংস খেতে আমার বিরক্ত লাগতো। আমি তো ওরা বাইরে গেলে কোনো খাবারই শিখবে না, ওদের মাছ খাওয়া শেখাও, তাই ওদের জন্য মাছ সবসময় করতাম। তা আমার বাজার সত্যি বলছি, আমার বোধহয় আমি আরও পয়সা ঢুকিয়ে আমি খরচ করতাম। আর অবশ্যই রোজগারটা আমার মানে করা অভ্যাস আগাগোড়াই ছিল, আগাগোড়াই আমি কিছু না কিছু করব এরকম একটা মনোবৃত্তি আমার ছিল সবসময়। তো সুব্রতর ওই যে বললাম, আমাকে মাস গেলে ইয়ে দিত, তার ভেতরে মেয়ের টিউশন খরচা, ছেলের টিউশন খরচা, কাজের মেয়েদের বিল, কাঁচা মানে বাজার, আর অবশ্যই মনে হয় মুদিখানা ছিল, তবে চালটা আমার মনে হয় ছিল না ওর ভেতরে, মুদিখানা বাজারটা ছিল, মুদিখানা বাজারটা ছিল, চালটা ছিল না। চাল আর গ্যাস এটা শুভ আলাদাভাবে দিত, চালের খরচা আর গ্যাসের খরচা। আর রুটি তখন আমরা খেতাম না, আর ময়দা আমরা শখ করে যদি লুচি টুচি খেতাম, সেটা রুটি টুটি তো এখন ইদানিং খাই, নাহলে রুটি না, 3 বেলায় ভাত খাওয়া হতো, 3 বারে 3 রকম রান্না হবে এরকম। আবার নিজে খেলে হবে না, বিশাখাকে বিলাতাম, প্রতিবেশীদের বিলাতাম, মানে প্রতিবেশী বলতে ওই যে আমার বান্ধবী ছিল, সারা জীবনই আমার বান্ধবী, আমি প্রায় লিফটে শিফটেই থাকতাম, তো সেরকম সবাই মিলেমিশে। তো যাই হোক সেটা না, তাই 1,500 টাকা 2,000 টাকা ওকে দিত, 1,500 টাকায় ও কাজ করতো আর পার। তারপরেও ও সাংসারিক না। কে বলেছে তুই সাংসারিক না? তুই হলি সব থেকে বড় আচল সাংসারিক। তুই নাটক করে, এই যে বলে না যাদের 10টা সন্তান থাকে, 10টা সন্তান থাকলে সেই সব মারা নাটক করে বাচ্চাদের সাথে। হ্যাঁ, কেন বলতো? যে বাচ্চাটা রোজগেরে তার কাছে সবসময় দুঃখের গাউনি গায়, আর যে বাচ্চাগুলো ছোট দুর্বল, যাতে তাদের পেট ভরাতে পারে, তাই দুঃখের কাহিনীটা সবসময় যে রোজগার করে তার কাছে গাইবে, যাতে তার কাছ থেকে নিয়ে এসেই বাদ বাকি 5টা বাচ্চার পেট ভরাতে পারে। তোর বর হচ্ছে ধম্মেশ্বর দুর্বল। তুই কে বলেছে তুই সাংসারিক না? তুই হলি সব থেকে বড় সাংসারিক। তুই যে যে যাত্রাটা করে যে উপার্জনটা করবি, কোথায় কে খাবে তোর এই উপার্জন? তুই আর তোর বর বসে খাবি, কেউ খাবে না। এই যে উপার্জন করবি, এই যে তুই বলছিস তোমরা আমার ভিডিওটা দেখো দেখো, খাবো কি? ব্লগে কন্ট্রোভার্সি তো ছেড়ে দিলাম, কন্ট্রোভার্সি তুই ছাড়তে বাধ্য হচ্ছিস, কারণ যেগুলো শোনা যাচ্ছে যে তোর ওপর যেরকম চাপ আসছে, তোর যেভাবে মানে প্রেশার আসছে, তোকে হয়তো আগে পরে লেখালেখিও করে নেবে যে কন্ট্রোভার্সি ভিডিও তুই দিতেই পারবি না, তখন তোকে কি ব্লগিংটাই মন দিতে হবে। তাই ব্লগিংটা দাঁড় করানোর জন্য তুই নাটক করছিস। তুই যদি নাটকটা নাও করতিস, তুই যদি তোর ভিউয়ার্স যারা তোর সত্যি তোকে ভালোবাসে, তোর জন্য তারা সব কিছু তোর জন্য করতে রাজি ছিল, তুই নাটক না করেও যদি তাদেরকে বলতিস না আমাকে ভিউজ দাও, আমি ব্লগিংটা দাঁড় করাবো, আমি কন্ট্রোভার্সি করতে পারবো না, আমার কন্ট্রোভার্সিতে বাধা আসছে, আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, তো তোমরা আমাকে ব্লগিংয়ে ভিউ দাও। দেখ তুই পোষ্য নিয়ে এসে ভিউ চেয়েছিস, সবাই দিয়েছে। তুই মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস, তখনও সবাই ভিউ দিয়েছে। যখন তুই মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিস, তখনও তোকে ভিউ দিয়েছে। যখন টেপিকে নিয়ে তুই নেগেটিভ ভিডিও করেছিস, তখনও ভিউ দিয়েছে। যখন পজিটিভ করেছিস, তখনও ভিউ দিয়েছে। তুই ওকে মর্কট ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেই মর্কটের সাথে তুই আবার মিল করেছিস, তোকে তখনও ভিউ দিয়েছে। মর্কট তোকে মুখে লাথি মেরেছে, তারপরেও তোকে ভিউ দিয়েছে। তুই লোকের কাছে যেচে পড়ে পড়ে লাথি খেতে গেছিস, তারা বারণ করার পরেও, তারা যতবার তোকে বারণ করেছে এটা করো না, এটা করো না, এই পথে যেও না, তুই কিন্তু নিজের স্বেচ্ছায় গেছিস, যাওয়ার পর সেখানে লাথি খেয়েছিস, তারপরেও তোকে সাপোর্ট করে গেছে। আমার ভিউয়ার্সটা করবে না। আমাকে যদি বলে তুমি সীমাদি এটা করো না, তারপর যদি আমি জোর করে করতে চাই, ওরা সবার আগে আমাকে ছেড়ে দেবে, বলবে না সীমাদি তোমার ডিগনিটি ঠিক নেই, না সীমাদি তোমার কথার দাম নেই, না সীমাদি তুমি মানুষের কথা রাখো না, তোমাকে যে মানুষ বলেছে সেই কথাগুলো তুমি শোনো না, না সীমাদি না।
আমার ভিউয়ার্স চাইনি একবারও যে টেপির হাজব্যান্ডের সঙ্গে যে প্রবলেমটা হয়েছে দ্বিতীয়বার আমি আর ওদের বাড়িতে যাইনি। আমার ভিউয়ার্স চাইনি তুমি এটাকে নিয়ে নাড়াচাড়া করো, আমি সেটাকে নিয়ে নাড়াচাড়া করিনি। তাই আমি অবশ্যই আমার ভিউয়ার্সের কথা মন দিয়ে শুনি। হ্যাঁ, আমার দরকার নেই, আমার আজকে 20,000 কালকে 2,000ও হবে না, সেটা তো আমার দরকার নেই। আমি বারবার বলেছি আমি ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, যেটা হচ্ছে আমি তাতেই ভীষণ খুশি। আমার কোনো মাথা ব্যথা নেই যে আমাকে বাড়তি কিছু পাওয়ার জন্যে আমি একবারে নরখাদকের মতন এই ক্যামেরাতে ঝাঁপিয়ে পড়বো আর সবাইকে টেনে টেনে ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ি করে চুষে খেয়ে নেব না, আমার দরকার নেই। আমি ভীষণ ভালো আছি। আমার দরকার মানুষের আশীর্বাদ, যেটার আশীর্বাদ আমার ছেলে মেয়ের উপর পড়বে। অবশ্যই মা বাবার সৎকর্মের ফল ছেলে মেয়ে পায়। আমার মা বাপিও কোনো সৎকর্ম করে গেছে, তার ফল আমি পাচ্ছি। আমি কোনো দিন কারোর কাছে তোর মতো অপমানিত হইনি না। তোকে যেভাবে আর যেখানটায় আমার মনে হয়েছে যেখানে আমার মান সম্মানের আঘাত আসছে সেখানটা আমি দ্বিতীয়বার ঘুরে তাকাইনি না। ঠিক একদম লজ্জা মানে লজ্জা। এইটা বলছি যে তোকে কে বলেছে তুই সাংসারিক না? তুই ভেরি গুড সাংসারিক। দেখ তোর শ্বশুর শাশুড়িকে যখন বদনাম করার প্রয়োজন হয়েছে, মানে লোকের কাছে তুই একটা টর্চার হচ্ছিস, একটা ভালো বউ যে শুধু বাচ্চা দিতে পারিনি বলে তোর শ্বশুর শাশুড়ি তোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা বলে তুই ভিউজ কামিয়েছিস। তোকে ভগবান বাচ্চা দেয়নি, কিন্তু তুই সেই বাচ্চা না দেওয়ার জায়গাটা কখনো ইউজ করতে বলিসনি। যখন যেখানে তোর ওই বাচ্চা না হওয়ার জায়গাটা দরকার তুই সেখানে ওই ট্রাম্প কার্ডটা ক্র্যাচ করেছিস। ওটা হচ্ছে ট্রাম্প কার্ড। ওই ট্রাম্প কার্ডটা তোর এই যে বাচ্চা না হওয়াটা হচ্ছে তোর ট্রাম্প কার্ড। ওটা যেখানে মনে হচ্ছে ক্র্যাচ করার দরকার তুই ক্র্যাচ করে গেছিস। যখনই মনে হচ্ছে তোর ওই এক্সরে প্লেট দেখানোর দরকার এক্সরে প্লেট দেখিয়ে কেঁদে মেয়েদে ভাসিয়েছিস, প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করে ফেলেছিস। তার ভেতরে বুদ্ধ আমরাও হয়ে গেছিলাম। আবার যখন মনে হচ্ছে তুই তোর প্রয়োজন মিটে গেছে তাকে একদম তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিস, সেটাও দেখেছি, সেটাও করেছিস আমাদেরকে, সেটাও সহ্য করে নিয়েছিলাম। কিন্তু না, ওটা তো বারবার হয় না। ন্যাড়া কি বেলতলায় বারবার যায়? একদমই যায় না। এইগুলো হচ্ছে পুরো যাত্রা। আজকে একটা দেখো, ও শ্বশুরবাড়ি থেকে, আজকে আমি সত্যি বলছি, আমরা শ্বশুরবাড়ি থেকে যখন আমি আমার বাড়িতে আসতাম না, আমাদের জন্য কান্নার বহর পড়তো, গলা জড়াজড়ি করে সেই যেন মনে কি আমার শাশুড়ি আমায় জড়িয়ে কাঁদছে, সে যে আমার শ্বশুরবাড়ি থেকে বেরোচ্ছে। আমি কিন্তু ওই বাড়িতে থাকিনি, আমি জাস্ট যতদিনই গেছি ট্যুর হিসেবে গেছি, আমি কিন্তু চিরস্থায়ী আমার শ্বশুরবাড়িতে থাকিনি। কিন্তু যখনই থেকেছি 10 দিন 12 দিন 15 দিন থেকেছি, এই 10-12 দিন পর যখনই আমি ওই বাড়ি থেকে বেরোতাম যেন মনে হচ্ছে কি যেন আত্মা থেকে ফেটে পড়ে যাচ্ছে, যেন আমার মানে সব আমি আমার সাথে তো দেখো সুব্রতর কেমন বিয়ে হয়েছে তোমাদেরকে আমি বলেছি। আর আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তো আমার কোনো দিন দেখা সাক্ষাৎই হয়নি। আমার বিয়ের 4-5 দিন পর আমার শাশুড়ি আমাকে দেখে, তারপর হয়তো 1-1.5 মাস পর আমি আমার শ্বশুরবাড়িতে ঢুকেছি। কারণ তার আগে আমার ননদকে পাঠিয়ে দিয়েছে, বাঙাল বাড়ি, বড় পরিবার, যাতে আমার কিছু ম্যানার্স থাকে। আমি তো একেবারে ম্যানার্সহীন, মানে ওদের চোখে যে আমি কিছুই জানি না, তো সেই জায়গায় আমাকে কিছু ম্যানার্স শেখিয়ানো, যেমন মাথায় ঘোমটা রাখা, কতটুক হাসবা না, কাকে কিভাবে প্রণাম করতে হবে, এদের মধ্যে প্রচুর নিয়ম। ভাসুরকে দূর থেকে প্রণাম করতে হবে, মামা শ্বশুরদের দূর থেকে মাথা ঠুকে প্রণাম করতে হবে, মামা শ্বশুরদের আর ভাসুরদেরকে দেখলে তো মাথা থেকে কাপড় ফেলাই যাবে না। তার সে নিজের হোক, আমার তো নিজের ভাসুর নেই, সে পাতানোই হোক, পিশ্বশুর পিশাশুড়ির সামনে কতটুকু হাসবে, কতটুকু কথা বলবে, এগুলো ট্রেনিং দেওয়ার জন্য আমার ননদ এসেছিলো। সে ননদ 1 মাস ট্রেনিং দিয়ে তারপরে নিয়ে গেছে শ্বশুরবাড়িতে। তারপরে তার মানে আমি তারপর কিন্তু ওদের সবাইকে চিনেছি। তারপরেও আমি যখনই আমার শ্বশুরবাড়ি থেকে আসতাম যেন হচ্ছে কি গলা জড়াজড়ি করে কান্না কাটি, সে ফুপাতে মনে করে যেন বাপের বাড়ি থেকে আমি আবারও শ্বশুরবাড়ি যাচ্ছি। আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ি আসছি তাতেই কান্না। এটা তো মানে, আর তুই সেই সব জায়গাগুলো কি করেছিস তোর শ্বশুরবাড়িতে? তুই লোকের কাছে সিম্পাথি নেওয়ার জন্য যে তুই প্রেগনেন্ট হচ্ছিস না বলে তোর শ্বশুর শাশুড়ি তোকে সঠিক ব্যাকা চোখে তাকায়, তোর স্বামীর রোজগার কম বলে তোর শ্বশুর শাশুড়ি তোকে ব্যাকা চোখে তাকায়। মানে প্রত্যেকটা দুর্বল জায়গাকে তুই বাখুবি মানুষের কাছে তুলে ধরে এত দিন ধরে সিম্পাথি কার্ড খেলে ইনকাম করেছিস। তুই কেস খামারি নিয়ে যখন তোর কাছে কেসের চিঠি গেল, এমন কান্না কাটি, তোর বর মনে হচ্ছে কাপ ছুঁড়ে মেরে তোর মাথার দিল ফাটিয়ে হাসতে, মানে ক্যামেরায় শিখিয়ে বসিয়েও তোর বর অভিনয় ফোটাতে পারছে না, হেসে ফেলছে। আজকে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসছি, একটা প্রাণী আসবে না,
একটা প্রাণী না, একটা মানুষ এসে বলবে না, না গো তুমি এইভাবে বাড়িটা ছেড়ে যেও না, কেন তুমি বাড়ি ছাড়ছো? আমরা বলিনি, আমরা ক্রিয়েটার্সরা ভিডিও করে বলিনি যে সংসারে অশান্তি কার হয় না? কার সংসার আছে যে পৃথিবীতে অশান্তি হয় না? যে ডাক্তার তার সংসারে অশান্তি হয়, যে মোক্তার তার সংসারেও অশান্তি হয়, যে জাজমেন্ট করে প্রত্যেকের বিচারালয়ে, সেই জাজমেন্টের জাজের বাড়িতেও অশান্তি হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার বাড়িতে অশান্তি হয় না। এই অশান্তি হলে সংসার ছেড়ে যে চলে যাচ্ছ, তুমি তোমার দম্ভে তুমি চলে যাচ্ছ না। তোমার এই আত্মদম্ভটা থাকতো না যদি ইউটিউবটা না থাকতো। কারণ এই বললাম, ম্যান্ডিকে দেখে কিন্তু টেপি সাহস পেয়েছিল। এটা আমাকে ওদের বাড়ি থেকে বলছে কি, তার আগে পর্যন্ত কোনো দিন আমরা ভাবতেই পারিনি যে এর এরকম রূপ। বরং টেপি ওর স্বামীর কাছে শুয়ে শুয়ে বলতো যে ছি 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 ছি, মন্দিরাদি এটা কি করছে গো, ছি লজ্জাও লাগে না? পয়সার জন্যে, ভিউজের জন্য আজকে এত নিচে নেমে যাচ্ছে, এত এইভাবে সব বদনাম করে এই পয়সা কি কাজে লাগে? টেপি ওর স্বামীর কাছে শুয়ে, খাটে শুয়ে শুয়ে স্বামীর সঙ্গে গল্প করেছে, মন্দিরাদি এগুলো কি করছে। আর মন্দিরাকে দেখার পরে, যে অর্থ রোজগার করা দেখার পর কিন্তু টেপিরও সাহস হয়েছে। তারপর টেপি খুলে ঝেড়ে ফিরে সামনে এসেছে। আর টেপি আর মন্দিরা আর মারিয়াকে দেখার পর এরও শখ জেগেছে, আলাদা থাকবো, সিঙ্গেল মম হব, শেরুর সিঙ্গেল মম হব, এবং আমিও করে দেখিয়ে দেবো নারীরা সব পারে। কারণ আমি এতদিন সব নারীদের জন্য আন্দোলন করেছি, সব নারীদের জন্য লড়েছি, তাহলে আমি কেন বেকার পড়ে থাকবো? আমিও আমার জন্য লড়বো। আমরা বলিনি? কে বলেছে তুই সাংসারিক না? তুই পায়খানা বাথরুম বানিয়েছিস, তুই রান্নাঘরের ইয়েটা বানিয়েছিস, হ্যাঁ, মানুষকে বোকা বানিয়ে কিউআর কোডে টাকা তুলে কেস 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 আমার কেস, আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমি এই বাড়ি বিক্রি করে ফেললেও আমার এই জামিনের এদের টাকা আমি মেটাতে পারবো না। তুই ভেবেই নিয়েছিলি, ও বাবা, তুই ভেবেই নিয়েছিলি, প্রত্যেকটা মানুষকে তুই বলেই দিয়েছিলি যে তোর এই টাকাটা জরুরি, তোর এই টাকাটা রেডি রাখতে বলেছে তোকে উকিল, যখন তখন তোকে ওরা বললেই দিয়ে দিতে পারে। তুই যে ওদের এগেনস্টে ভুল কিছু করেছিস, তুই সেটা ক্যামেরা মেনে নিয়েছিলি। হ্যাঁ, আমি ওদের এগেনস্টে যেসব ভিডিওগুলো নামিয়েছি ভুল করেছি। এখন বলছিস যে কেস করছে তার কাছে ক্ষমা চাইছি না, তুই তারপর দেখ না, মনে করে দেখ, তোর চিঠি যাওয়ার পর ওরা যেসব ভিডিও তোকে টেক ডাউন করতে বলেছে সেগুলোও করেছিস। আবার অনেকবার বলেছিস যে হ্যাঁ, সেই সময় আমার এই যে লোকের কথা শুনে, গোপন সূত্রের এই কথাগুলো শুনে ভিডিও করাটা আমার অন্যায় হয়ে গেছে, আমি অপারক, আমাকে তোমরা প্লিজ হেল্প করো। তোর টাকা উঠতে দেরি হচ্ছে বলে তুই কান্না কাটি, তুই 3টে ভিডিও 3টেই কেঁদেছিস। তুই ব্লগ চ্যানেলেও কেঁদেছিস, তোকে ব্লগ চ্যানেল তোর বর মানে এই কেসের জন্য টর্চার করছে, মানে আমরা পারবো না কেস লড়তে, আমরা পারবো না, বেরিয়ে যাও বাড়ি থেকে, এইসব নাটকগুলোও দেখিয়েছিস। তুই সাংসারিক অভিনেতাই হয়, তুই হলি সব থেকে ভালো সাংসারিক। তুই সংসার করার জন্যে যত রকম মিথ্যে, যত রকমের চল, যত রকমের চাতুরি আছে তুই খাটিয়ে যাচ্ছিস। শোন, এই ফাঁকে তুই কি হচ্ছে, প্রেমিকের সাথেও তোর যে ইন্টু মিন্টু সিন্টুটাও খেলে নিবি। তোর বরকে তুই বলবি দেখো এটা রোজগারের জন্য, তোমার তো আর কুলাবে না, আমি যে পরিমাণে অর্থ রোজগার করবো তোমার পক্ষে সম্ভব না, তাই আমাকে আমার নাটকটা করতে দাও। যে বললি আমার বর কি আমাকে সহমত হয় না, বাধ্য হয়। ইয়েস, তুই বাধ্য, আজকে সবকটা কথা তুই মোটামুটি ঠিকই বলেছিস, বাধ্য হয়ে তোকে তোর সঙ্গ দেয় তোর বর। নাহলে তো আমার মনে হয় না ওই ভিজি বিড়াল ওদের যে আত্মসম্মান একেবারে নেই, আমার মনে হয় না, একটু হলে ওদের ভেতরে একটু আত্মসম্মান বোধটা আছে, সেই কারণে হয়তো লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে, আর তোর মতো দরজালের সঙ্গে পেরে ওঠে না বলে বাধ্য হয় তোকেই ভিডিওর কাজে সঙ্গ দিতে। রাইট, একদম ঠিক কথা বলেছিস। না হলে সচরাচর কোনো মানে স্বামীরা, তারা নিষ্কর্মা, যদি একেবারে সত্যি একেবারে নিষ্কর্মা হলে তারা কি করে, আত্মসম্মানকে বিসর্জন দেয়। তো তোর বর নিষ্কর্মা, তোর হচ্ছে ওই কি যেন অকাল কুষ্মণ্ডক আর ধম্মেশ্বর, তার জন্যে তোর এই নোংরামিগুলোতে সঙ্গ দিচ্ছে। কে বলেছে তুই সাংসারিক না? আমি কোনো দিন বলবো না তুই সাংসারিক না, তুই হলি একদম পারফেক্ট একজন সাংসারিক। তাই সবসময় একজনকে দেখাবো তোমাদের। চুকুস পুঙ্কু, এসিটাকে অফ করলাম, ঠান্ডা হয়ে গেছে ঘরটা, ভালো ঠান্ডা পড়ে গেছে।
ষষ্ঠী সবজি আলা যাচ্ছিলো, তাই আমি আবার একটু দাঁড়িয়ে, এইগুলোকে বলে সংসার। আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিলো, দিয়ে শুভকে আমি যেতে দিইনি বাজারে। আমি বললাম না, বাজারে যেতে হবে না, বাজারে যেতে হবে না, যা আছে তাই হবে। একটু ধনে পাতা নিলাম আর একটু নোটের শাক। এই ভিডিও করতে করতেও মাথার মধ্যে কাজ করে। সংসার, মায়ার বাঁধন, শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে সত্যি আমি, কোনো মেয়ে মানুষরা তৈরি হয় ছোটোবেলা থেকে যে সে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাবে। আমরা বারবার বলি না, বলতে 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 আমাদের প্রত্যেকের কানে যে এটা আমাদের বাড়ি নয়, একটা টাইমের পর আমাকে আমার শ্বশুরবাড়ি যেতেই হবে। আর শ্বশুরবাড়িটাই হচ্ছে আমার বাড়ি, ওটাই হলো আমাদের আসল ঠিকানা। হ্যাঁ, বলে না শ্বশুরবাড়ি যাবে আর 4 কাঁধে বেরোবে ওই বাড়ি থেকে, এটাই হলো। এইগুলোই তো শিক্ষা, এইগুলোই তো আমাদের হিন্দু ধর্মের বলো বা আমাদের ভারতের কালচার, যে স্বামীর সংসার মহাসংসার, স্বামীর সুখে মহাসুখ। আর স্বামী সন্তানদের জন্যে, আমি বলছি না নিজের সুখটাকে ত্যাগ করো, কখনোই না। তুমিও ভালো থাকো, তাদেরকেও ভালো থাকতে দাও। আর তারা যদি সত্যিই অন্যায় করে তার প্রতিবাদ কেন করবো না? যদি অন্যায় করে অবশ্যই, যদি অত্যাচার হয় কেন, আমি বলবো না আমার কি বাঁচার অধিকার নেই? আমি কি একা কোথাও যেতে পারবো না? আমি কি সুখে থাকতে পারবো না? আমার কি হাসার অধিকার নেই? আমার কি একটু আনন্দ করার অধিকার নেই? সব অধিকার আছে, কেন থাকবে না? আমারটাও আছে। আমি যেমন আমার সুখটা করবো, তবে অবশ্যই আমি আমার স্বামী সন্তানদের এদের সুখটার দিকেও তো তাকাবো, নাকি তাকাবো না? এদের দিকটাও তো আমি তাকাবো। এতটা স্বার্থপর হয়ে গেলে হয়? আর তাছাড়াও এই যে ভিউয়ার্সদের বোকা বানিয়ে সত্যি কি বড় কিছু করা যায়? আমার মনে হয় না যায়। হ্যাঁ, কিছুদিনের ভিউজ পাওয়া যায়, কিন্তু এইটা যখন একঘেয়েমি হয়ে যাবে মানুষের কাছে, যখন এগুলো সত্যি মানে মানুষ যখন বোর ফিল করবে, তখন আর এই যে টেপি 1 ঘন্টায় 1.7K হচ্ছে, আমি তো দেখে অবাক। এ কি, শেষ দৌড়টা কি দৌড়াতে পারলো? শেষ দৌড় শেষ। ও যে ছেলেকে নিয়ে একা সিঙ্গেল মম হয়ে যে সংসার পাতবে যেটা ভেবেছিল, সেটা কেউ করতে পারলো? সেটা কি সত্যি সাকসেস হলো? তাহলে কি হলো, পরিণতিটা কি হলো? ওকে যারা ভালোবাসতো, যারা ওকে সাপোর্ট করেছিল, তারা সরে গেল। এরও তো তাই হবে। শেষ পরিণতিটা কি হবে? কতক্ষণ দেখাবে, কতক্ষণ কাঁদবে, কতক্ষণ মানুষকে বোকা বানাবে, কতক্ষণ? একার সংসার, একার মতো রান্না, এই রুটি ঘুগনি। হ্যাঁ, আজকে মানে আমি আমি আমার ফিলিংস দিয়ে সবটা বোঝাতে পারবো না। আমি জানি আমার সাথে সাথে আমার ভিউয়ার্সরাও, তাদেরও নিজস্ব ফিলিংস আছে। সংসারের কাজ টাজ করে রাতে রুটি ঘুগনি, হ্যাঁ, বাটিতে ঢেলে নিয়ে রুটি ঘুগনি খাচ্ছে। কতটা ওর আনন্দ ভেতরে থাকলে যে সারাদিন দুঃখে কাতর, প্রথমত এখন না তখন, তখন না তখন, তখন না তখন, তখন না যখন করে যাচ্ছে। তারপর টোটোওয়ালাকে ওই ফোন করছে 4টের সময়, যে কখন আসছো, আসো, বেরিয়ে আসো। সে টোটোওয়ালা 4টেতেও আসেনি, 5টায় ফোন করেছে আসো, সেই টোটোওয়ালা 6টায় এসেছে। ও নাকি এখনটা আজকেরটা কাল, কালকের সকালেরটা বিকেল, বিকেলেরটা দুপুর, দুপুরেরটা তখন ঠেলে যাচ্ছে। তারপর দেখা গেল টোটোওয়ালা যেচে ফোন করেছিল ওকে, যে কখন যাবে দিদি? তারপরে দেখা গেল টোটোওয়ালাকে ও যেচে ফোন করছে, কখন আসছো, কখন আসছো, কত দূর আসছো, রাত হয়ে যাচ্ছে তো, আমি যাবো তো ওখানে। তারপরে সব কিছু নিয়ে গুছিয়ে গেছে, যাওয়ার পর আবার ওখানে গুছিয়ে পেলো, কতটা ওর এনার্জি, ওর কতটা এনার্জি থাকলে যে প্রায় 6:30 না 7টার দিকে ওর টোটোওয়ালা এলো। তারপরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আরও 1 ঘন্টা বললো তো, তাই বলছিল তো নাকি? যে তারপরে মালপত্র তুলে আবার কি সুন্দর করে গোছানোও হয়ে গেল, রান্নাঘর টান্নাঘর সব গুছিয়ে বাবাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে ঘর দুয়ার মুছেও নিল। মানে ওর ভেতরে কতটা ফুর্তি থাকলে শুধু তোমাদেরকে কান্নাটা কেঁদে দেখাচ্ছে, জাস্ট ফর पैसा बोलता है। यस, पैसा रुलाता भी है, पैसा हंसाता भी है, पैसा बोलता भी है। বলে না কাঠের পুতুলও পয়সা দেখলে কাঠের পুতুলও কথা বলে। এটা হচ্ছে তার, যত রেভিনিউ উঠবে তত কিন্তু মজা, তত টাকা। আর যত কাঁদবে তত তোমরা কেঁদো না, কেঁদো না বোন, আমাদের সবার সংসারে এরকম হয়। তোমার মতো কপাল কজনের আছে? বরের মুখে মুতে দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেছে বোন, কেঁদো না। ও বোন, বুনু, আমার রোগা বোনটা রে, বহেন ধর এই স্ট্যান্ডটাকে নিয়েছে। আমার রোগা বইনটা কেঁদে কেঁদে গেল গো। কিন্তু আমার বইনের মনে কত ফুর্তি, কত আনন্দ। ওই টাইলসের ঘর বারবার মুছে ফেলছে, বারবার মুছে ফেলছে, বারবার ঝেড়ে ফেলছে। বাবা লাইট নিয়েছিল, দামি লাইট এটা,
এই লাইটে বেশি আলো হবে, ওর হচ্ছে নাচ করবে তো। বলছি কি তোর বরকে দিয়ে সে মামুটে বানানোর ভিডিওটা মানে এরকম কাকে দিয়ে করবি, মানে সেই হাতটা নিয়ে এসে এই তুই কিন্তু পারবি না মারিয়ার মতন। না না, অনুপমকে নিয়ে মারিয়া যা করতে পারে তুই পারবিই না, হবেই না, কারণ তুই তো তোর প্রেমিককে দেখাতে পারবি না। এই তো হেলা হেলা তো বাবান, এই বাবান, বাবানের খবর কি? বাবান কি যা কালকে রাতে কি বাবান থাকলো তোর কাছে? এটা কালকে না তো, এটা রবিবারের ভিডিও মনে হয়। আরে সেই 3 দিন ধরে রবিবারে মোটামুটি ক্যামেরা একটা মুহূর্তের জন্য অফ ছিল না। ও দেখেছে এই ফ্লো, কান্নার ফ্লো যখন এসে গেছে, এই ফ্লোতে ফ্লোতে সারাদিন ভিডিও করে যাই। সত্যি ধন্যী মেয়ে, তুই সমাজকে দুর্দান্ত শিক্ষা দিলি। 6 সিদ্ধান্ত নয়াকার ল বলার কারণে সংসার ছেড়ে দিলি। বাপরে বাপ, হ্যাঁ ও যদি না বেরোতো কিন্তু তাহলেও মানুষ চাপতো না। এটা কিন্তু তুই এমন একটা জায়গা পজিশন করবে যে শাকের করাতের মতন, এদিকে গেলেও পিসা খাচ্ছিস, এদিকে গেলেও পেশা খাচ্ছিস, এদিকে গেল ইধার চলিয়া উধার চলি, জানে কাহা ম্যা কিধার চলি, আরে ফিসল গাই। এইটা হয়ে গেছে, মানে না বেরোলে বলতে দেখলে হয়ে গেল নাটক, হয়ে গেল হয়ে গেল। আর বেরিয়ে তোর বেরোনোটা বাধ্যতামূলক হয়ে গেছে। এবার বেরোনোর পর কিরে কতদিন, আর কদিন থাকবি? 2 মাস না 3 মাস? তারপর তো আবার ঠেলতে ঠেলতে আসতে হবে। না না, আমার বর থাকতে দিল না গো, আমরা দুজনকে ছেড়ে থাকতে পারলাম না, ক্ষমা করে দাও, আমি আবার ফিরছি আমার বরের বুকের মাঝে। তারপর শুরু হবে ওদের জড়াজড়ি 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 ভিডিও। আমরা এটারও অপেক্ষায় আছি। তুই কিন্তু এখন 2 ধরনের কন্টেন্ট করতে পারবি, স্যাড তারপরে রোমান্টিকে আসবি। এখন স্যাড 2 মাস, তারপর রোমান্টিক, ফ্যান্টাস্টিক। তো চলো আমি ভিডিওটা এতটুকুই রাখলাম। নেক্সট ভিডিও বহিনকে নিয়েই আসছে। তাছাড়া আজকে একটু ইচ্ছা আছে টেপিকে নিয়ে আমার ভিডিও দেওয়ার। দেখা যাক আমার মানে কতটুকু মনোবল বা কতটুকু আমি এনার্জি পাই। টেপিকে নিয়ে আসার চেষ্টা করবো, আর না হলে লাইভে আসবো। কালকে লাইভে আসতাম, তবে একটা বিষয় হয়েছে, একটা বিষয় মিউচুয়াল হয়েছে, সেটা এখনও তোমাদেরকে জানাইনি, জানাবো সময় বিশেষ অবশ্যই জানাবো, কারণ আমার মনে হয় তোমাদেরকে আমারও জানানোর দরকার। তো সেই ব্যাপারটাও আমরা একটা টাইম আনবো। লাইভে যদি সম্ভব হয় আসবো, আর না হলে টেপিকে নিয়ে ভিডিও দেবো। একটা কিছু আসবে এখন একটা। নমস্তে, সালাম, সাব্বা খের। প্রত্যেককে ভিডিওর লাস্টে একটা কথাই বলবো, বাড়ি ছেড়ে বেরোবো এরকম মানসিকতা রেখো না। কষ্ট যদি একেবারে দেখো বেরোচ্ছে না, মেয়েরা বেরোচ্ছে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিছু করার থাকে না, সেটা হলো সত্যি অত্যাচার, সেক্ষেত্রে কিছু করার নেই। তবে হ্যাঁ, এই নাটক করে মানুষকে বোকা বানিয়ে মিথ্যে অভিনয় করে বেশি দূর যাওয়া যায় না। তারপর যখন তুমি মুখ থুবড়ে পড়বে না, সেই মুখটা তুলে আর কারোর কাছে রাখতে পারবে না। চলো টাটা, বাই বাই।